আসসালামু আলাইকুম সবাইকে শুভ রাত থেকে সবাইকে শুভেচ্ছা। গত ইয়েতে আসলে শনিবার দিন এই ক্লাসটা নেওয়ার কথা ছিল। আসলে আমরা এক্সরে উপরে একটু সিরিজ কিছু ক্লাস নিচ্ছি। সবাইকে আশা করি একটু ধৈর্য সহকারে ক্লাসটা একটু করার জন্য, কারণ মোটামুটি আমি চেষ্টা করতেছি যাতে ইন ডিটেলস আসলে যে এক্সরে থেকে আসলে আমাদের অস্কিতে যে সমস্যাগুলো যাতে আমাদের কোনো সমস্যা না হয়, আমরা যাতে প্রপারলি আসলে এটা শুরু করি। আজকে আমরা আসলে গত ক্লাসের একটু কন্টিনিউশন হিসেবে আসলে কাজটা, এই জন্য আসলে ক্লাস 2 দেওয়া হয়েছে। আমরা আসলে যে এক্সরে একদম বেসিক এক্সরে থেকে আসলে শুরু করেছিলাম, যেটা হলো যে একটা নর্মাল আমরা আসলে একটা চেস্ট এক্সরে দিয়ে শুরু করেছিলাম, যে আসলে একটা চেস্ট এক্সরেতে আমরা আসলে সার্জারিতে যে প্যাথোলজি যেটা থাকে সেটা আসলে আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম। যেমন একটা চেস্ট এক্সরেতে আমরা প্রথমে যেটা দেখিয়েছিলাম যে একটা নিউমোপেরিটোনিয়াম, সেটার থেকে আমরা নেক্সটে একটা চলে গিয়েছিলাম যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এরপরে আমরা আসলে একটা ভলভুলাস, যেটা ওয়ান কাইন্ড অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, একটা লার্জ গাট অবস্ট্রাকশনে একটা ভলভুলাসে আসলে কেমন হয় সেটার এক্সরে আমরা কিন্তু দেখানো হয়েছিল। এখন আসেন আমরা যে একটা এক্সরে দিয়ে, যেহেতু আমরা অবস্ট্রাকশন দিয়ে যেহেতু শুরু করেছিলাম, একটা এক্সরে যেটা আসলে সারা একটু জানতে চায় যে আমরা বলছিলাম যে অবস্ট্রাকশন যখন আমরা আলোচনা করব, আমরা কিন্তু অবস্ট্রাকশনের ক্লাসিফিকেশন হিসেবে সারা কিন্তু ওই যে আগের যে ক্লাসিফিকেশন যেটা ছিল ডাইনামিক, অ্যাডাইনামিক, তারপরে সারা আবার বলতো যে ডাইনামিক অবস্ট্রাকশনটা আবার তিনটা ভাগে ভাগ করতো। যেটা হলো যে সারা বলতো যে একটা ইন্ট্রালুমিনাল, তারপরে ইন্ট্রামুরাল, তারপরে ছিল যে এক্সট্রা মুরাল, এভাবে তিনটা ভাগে কিন্তু আগে অবস্ট্রাকশনটা আমরা ক্লাসিফাই করতাম। কিন্তু রিসেন্টলি আমরা কিন্তু সাররা কিন্তু একটু আরেকভাবে সাররা কিন্তু অবস্ট্রাকশনের ক্লাসিফিকেশনটা জানতে চায়, সেটা হলো অ্যাকর্ডিং টু দ্য এজ। যেমন জাস্ট আফটার বার্থ অর্থাৎ নিউ নেটদের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কজ কি, তারপরে ইনফ্যান্ট, ঠিক আছে, 6 মান্থ টু 1 কজ কি, সেটার ধারাবাহিকতায় যে আমরা একটা বলতে এসেছিলাম যে জাস্ট আফটার বার্থ অর্থাৎ নিউ নেটের একটা কমন কজ অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, সেটা হলো ইমপারফোরেটেড অ্যানাস। ইমপারফোরেটেড অ্যানাস, তাহলে চলেন আমরা দেখি একটা ইমপারফোরেটেড অ্যানাস যদি আমাদের ডায়াগনোসিস করতে হয় আসলে সেই এক্সরেটাকে কি বলা হয়। তাহলে দেখেন এই যে একটা বাচ্চাকে উল্টো করে রাখানো হয়েছে, এটাকে বলা হয় ইনভার্টোগ্রাফ। এই এক্স এর মাধ্যমে আসলে আমরা দেখেন বাচ্চার যে বাটক অর্থাৎ অ্যানাল যে পিটটা আছে সেই অনেক, কারণ কি এখানে তার তো কিন্তু আসলে কোনো অ্যানাস, আসলে তার কনজেনিটাল অ্যানোমালির জন্য তার কোনো অ্যানাস ওপেনিং নাই। তাহলে যেখানে আসলে যে অ্যানাল যে ডিম্পলটা আছে সেখানে দেখেন একটা রেডিও মার্কার, যে আমার কার্সারটা যেখানে দেখা যাচ্ছে একটা রেডিও মার্কার কিন্তু আমরা একটা দিয়ে বাচ্চাকে উল্টো করে, সাধারণত দেখা যাচ্ছে যে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট মতো উল্টো করে আমরা কিন্তু এক্সরেটা করেছি। এবং একটু খেয়াল করে দেখেন যে আমরা দেখা যাচ্ছে যে রেকটামে একটা এয়ার দেখা যাচ্ছে, অর্থাৎ যেটা এয়ার দেখা যাচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বের পর এয়ারটা কিন্তু আর কন্টিনিউশন নাই। অর্থাৎ এই ইনভার্টোগ্রামের মাধ্যমে আমরা কিন্তু বাচ্চার যে ইমপারফোরেটেড অ্যানাস সেটা আসলে আমরা বিভিন্ন ভ্যারাইটি আসলে বলি, যে হাই ভ্যারাইটি না লো ভ্যারাইটি, অর্থাৎ ইমপারফোরেটেড অ্যানাসটা কি হাই ভ্যারাইটি না লো ভ্যারাইটি, সেভাবে কিন্তু আমরা ক্লাসিফাই করতে পারি। তাহলে এই জাস্ট এই কথাটা সারা শুদ্ধ একটা জানতে চাই যে আমরা যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন একটু আগে আমরা বললাম যে একটা নিউনেটের একটা কমন কজ অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হলো ইমপারফোরেটেড অ্যানাস। এবং ইমপারফোরেটেড অ্যানাস ডায়াগনোসিসের জন্য সারা যদি জিজ্ঞেস করা হয় যে কোন এক্সরেটা করা হয় কোন ভিউতে, তাহলে আমরা বলবো সেটার নাম হলো ইনভার্টোগ্রাফ। এবং এখানে একটা রেডিও মার্কার দিয়ে আমরা যে রেকটামে যে গ্যাস কলামটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আর কন্টিনিউশন নাই, অর্থাৎ তাহলে যেটা অ্যানাস পর্যন্ত যাওয়ার কথা ছিল সেই গ্যাসটা আর যায়নি। এইভাবে আমরা আসলে ডায়াগনোসিস করি যে এটা কি আসলে হাই ভ্যারাইটি না লো ভ্যারাইটি আপনার ইমপারফোরেটেড অ্যানাস। সেম আবার আমরা শুধু একদম যে উল্টো করেই করতে হবে এবং কথা নাই, সেটা কিন্তু আমরা লেফট ল্যাটারাল যেটা আমরা সেমি প্রন পজিশনে করে অর্থাৎ নিয়ে এলবো পজিশন করেও কিন্তু আমরা ইনভার্টোগ্রাম করতে পারি। এখানে সেম দেখেন একটা ঠিক অ্যানাসের যে জায়গাটা থাকার কথা ছিল সেখানে কিন্তু একটা রেডিও মার্কার একটা কয়েন দেওয়া আছে, একটু খেয়াল করে দেখেন, একটু আমার কার্সারটা যেখানে ঘুরতেছে সেখানে কিন্তু একটা কয়েন দেওয়া আছে, এটাকে বলা হয় রেডিও মার্কার। এরপর আসেন সেম একই দেখেন ওই যে অ্যানাসের এখানে যে আমরা আবার দেখাচ্ছি ইনভার্টোগ্রামটা,
যেটাতে একটা কি দেওয়া আছে, একটা রেডিও মার্কার দেওয়া আছে, যার মাধ্যমে যে আমরা দেখতে পাচ্ছি যে যে রেকটামে যে গ্যাস কলামটা সেটা আপ টু দা অ্যানাস পর্যন্ত যাচ্ছে কিনা, কিন্তু এখানে যাচ্ছে না। তাহলে এভাবে করে আমরা হাই ভ্যারাইটি বা লো ভ্যারাইটি আমরা এই ইমপারফোরেটেড অ্যানাসটা আসলে আমরা ডায়াগনোস করতে পারি। সেম একই কথা আমরা এই উল্টো করেও করতে পারি, বা আমরা যে ডি এলবো পজিশনে আমরা লেফট ল্যাটারাল আমরা পজিশন করেও আমরা কিন্তু এক্সরেটা করতে পারি। এই যে এখানে বিভিন্ন টেকনিক আছে, আসলে আমাদের টেকনিকটা অতটা কিছু জানার দরকার নাই। আমরা শুধু একটা কথাই আমরা জানবো যে এই পারফোরেটেড অ্যানাস ডায়াগনোসিসের জন্য যে এক্সরেটা করা হয় তার নাম কি, আমরা সুন্দরভাবে সেটা অ্যান্সার দিব, সেটা হলো নাম হলো ইনভার্টোগ্রাম। এরপর আসলে যে আমরা এক্সরেটা কিভাবে করব, জাস্ট ছবিটা দেখা যাচ্ছে যে বাচ্চাটাকে উল্টো করে আমরা ছবি এক্সরেটা নিব। এখন আসেন যে আমরা অ্যাবডোমেনের যে আমরা কিন্তু আসলে যে এক্সরে গুলো আমরা বলতেছিলাম, এগুলো কিন্তু শুধু আমরা প্লেন অ্যাবডোমিনাল এক্সরে কিন্তু আমরা আলোচনা করতেছিলাম। এখন দেখেন একটা অ্যাবডোমিনাল এক্সরে আমরা একটা ছবি তোলা হয়েছে, এবং একটু খেয়াল করে দেখেন একটা গলব্লাডার রিজিয়নে দেখা যাচ্ছে যে রেডিও অপটিক শ্যাডো দেখা যাচ্ছে। তাহলে এখানে একটা দেখা যাচ্ছে যে গলস্টোন সাধারণত কিন্তু রেডিও লুসেন্ট। তাহলে এই কোশ্চেনটা কিন্তু সাধারণত আমাদের জানতে হবে, গলব্লাডারে যে স্টোনটা থাকে সেটা কিন্তু এক্সরে তে আসে না। এটা মাত্র দেখা যাচ্ছে যে 10 to 15 বা 20% সাধারণত গলস্টোন গুলা সাধারণত রেডিও অপেক হয়। তাহলে এই যে গলস্টোন গুলা এটা আসলে কি এক্সরে তে ধরা পড়ে, তাহলে আমরা কেন এত কষ্ট করে আল্ট্রাসাউন্ড করতেছি? কারণ আমাদের যে গলস্টোন গুলা সেগুলো হলো রেডিও লুসেন্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে 10% ক্ষেত্রে আমরা কিন্তু গল ব্লাডারের স্টোনটা আমরা রেডিও অপেক শ্যাডো পেতে পারি। তাহলে গল স্টোন গুলা সাধারণত রেডিও লুসেন্ট, কিন্তু 10 to 15 বা 20% আমরা বলে থাকি যেটা রেডিও অপেক হতে পারে। তাহলে সেখানে দেখেন এর একটা জাস্ট সিম্পলি একটা আমরা কি করেছি, আমরা একটা প্লেন এক্সরে অ্যাবডোমেন করেছি যেখানে আমরা মাল্টিপল রেডিও অপেক শ্যাডো ইন দা গল ব্লাডার এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ডায়াগনোসিস কি বলবো, আমরা বলবো পলিলিথিয়াসিস। যদিও এটা খুব একটা কমন কন্ডিশন না, কারণ আমরা আগে বলে দিচ্ছি গল স্টোন গুলা সাধারণত রেডিও লুসেন্ট হয়, সেটা এক্সরে কখনোই আসে না। মাত্র 10% ক্ষেত্রে আমরা প্লেন অ্যাবডোমিনাল এক্সরে আমরা পেতে পারি। তাহলে এভাবে করে কিন্তু কিছু কোশ্চেন আমাদের জিজ্ঞেস করা হয়। তারপরে আসেন যে আবার সেম আরেকটা আমরা প্লেন অ্যাবডোমিনাল এক্সরে ইন ইরেক্ট পোস্টার আমরা অ্যান্টেরিয়র পোস্টার ভিউ করেছি। একটু খেয়াল করে দেখেন, এখানে দেখা যাচ্ছে যে মাল্টিপল রেডিও অপেক শ্যাডো ইন দা প্যানক্রিয়াটিক রিজিয়ন দেখা যাচ্ছে। তাহলে এটা ডায়াগনোসিস কি, প্যানক্রিয়াটিক অর্থাৎ ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে, যেটা একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে আমরা এভাবে এক্সরে করলে আমরা পেয়ে থাকি। তাহলে এই একটা অ্যাবডোমিনাল একটা প্লেন এক্স এর মাধ্যমে দেখেন আমরা কতগুলো রোগ আমরা ডায়াগনোসিস করতে পারতেছি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা গল স্টোন আমরা যদিও রেয়ার, সাধারণত খুব একটা দেখা যায় আমরা রেডিও অপিক পেতে পারি, কিন্তু আমরা যে প্যানক্রিয়াসে অথবা প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন ডিউ টু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সেখানে কিন্তু আমরা এই যে মাল্টিপল রেডিও অপিক শ্যাডো ইন দা প্যানক্রিয়াটিক রিজিয়নে আমরা কিন্তু পেয়ে থাকি। তাহলে এইভাবে এক্সরে গুলো কিন্তু যে আরেকটু ভালো এক্সরে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাবডোমেনের এক্সরে, এক্সরে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্টার, এবং আমরা অ্যাবডোমেন এক্সরে গুলো সম্বন্ধে আমরা বলে দিয়েছি যে আমরা এটা অ্যান্টেরিয়র পোস্টার ভিউ হয়ে থাকে। তাহলে সেম একই দেখতে পাচ্ছেন যে মাল্টিপল রেডিও অপেক শ্যাডো ইন দা প্যানক্রিয়াটিক রিজিয়ন দেখা যাচ্ছে। এটা একটা ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস, যেটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের একটা কজ, সেটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন আসেন এটাও একই, কিন্তু এখানে একটু দেখা যাচ্ছে যে মেজর প্যানক্রিয়াটিক ডাক্টে যে অ্যারো গুলো দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে মাল্টিপল রেডিও অপেক শ্যাডো। তাহলে এটা হলো এটা আমাদের আমাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে আমাদের যে মেজর প্যানক্রিয়াটিক ডাক্টে কি আছে, স্টোন আছে, এবং এই পেশেন্টগুলো একদম ইনভেরিয়েবলি কি হবে, ডায়াবেটিক হবে। তাহলে আমাদের যদি ফাইনাল ডায়াগনোসিস বলা হয় সেটাকে আমরা বলবো ফাইব্রো ক্যালকুলার প্যানক্রিয়াটিক ডায়াবেটিস। এই যে এফসিবিডি যেটা আমরা শর্ট টার্মে বলে থাকি, সেটারই একটা এক্স একটা ফাইব্রো ক্যালকুলার প্যানক্রিয়াটিক ডায়াবেটিস। সেই পেশেন্টের যদি আমরা একটা এক্সরে করি, দেখেন মেজর প্যানক্রিয়াটিক ডাক্টে যারা মাল্টিপল রেডিও অপেক শ্যাডো, এই যে আমাদের অ্যারোগুলো দিয়ে আমরা দেখাচ্ছি যে মেজর প্যানক্রিয়াটিক ডাক্টে কি দেখা যাচ্ছে, মাল্টিপল রেডিও অপেক শ্যাডো দেখা যাচ্ছে। এরপরে আসেন যে একটা অ্যাবডোমিনাল এক্সরে করে দেখেন আমরা আর কি কি রোগ আমরা ডায়াগনোস করতে পারি।
দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে যে কিডনি রিজিয়নে অর্থাৎ রাইট সাইডে দেখা যাচ্ছে যে একটা রেডিও অপেক শ্যাডো দেখা যাচ্ছে দ্যাট সিমস লাইক এ স্ট্যাগ হর্ন, ঠিক আছে, যেটা একদম স্পেশাল ধরনের হরিণের শিংয়ের মতো, যেটা আমরা বলি সেটা হলো কি স্ট্যাগ হর্ন রেনাল ক্যালকুলাই। তাহলে দেখেন এবং একটু খেয়াল করলে দেখেন যে আমাদের লেফট সাইডেও পেলভিসে দেখা যাচ্ছে যে একটা রেডিও অপেক শ্যাডো দেখা যাচ্ছে কিডনি রিজিয়নে। তাহলে এটা কি, এটা আসলে বায়োল্যাটারাল রেনাল স্টোন। তাহলে এভাবে করে কিন্তু একটা এক্স-রে তে দেখেন একটা আমরা কিন্তু এখনো আমরা বলছি যে আমরা একটা প্লেন এক্স এর মাধ্যমে দেখেন কি কি রোগ আসলে আমরা ডায়াগনোস করতে পারি। তাহলে দেখেন এই যে একটা যদি আমরা প্লেন এক্স এ অ্যাবজর্ব করি, তাহলে আমরা যদি ইরেক্ট পোস্টারে যদি আমরা এভাবে এক্স-রে করি তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা স্ট্যাগ হর্ন রেনাল ক্যালকুলাই সেটা কিন্তু আমরা ডায়াগনোস করতে পারি। এবং সাধারণত কিন্তু রেনাল স্টোন গুলা সাধারণত রেডিও অপেক হয়ে থাকে, ঠিক গল ব্লাডারের উল্টা। যেমন গল ব্লাডারের সাধারণত স্টোন গুলা হয়ে থাকে রেডিও দুসে, আবার রেনাল স্টোন এবং এই স্টোন গুলা সাধারণত হয় রেডিও অপেক। এখন আমরা খুব ভাইটাল একটা, এটা অনেকবার আমাদের বেশ কিছুদিন আমাদের এক্সরেটা আমরা আবার চেস্ট এক্সরেতে আবার ফিরে গেলাম, এই এক্সরে কিন্তু বেশ কয়েকবার এই এক্সরেটা এসেছে। একটু খেয়াল করে দেখেন এই এক্সরেটা আমরা যখন বর্ণনা করব কিভাবে করব একটু খেয়াল করে আমরা একটু মাইনুটলি একটু দেখার চেষ্টা করি। যদি দেওয়া হয় এমন হোয়াট ইজ দিস এক্সরে, আসলে এটা কিসের এক্সরে, এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা চেস্ট এক্সরে। তারপর এটা আমরা বলেই দিয়েছি চেস্ট এক্সরে সাধারণত ইরেক্ট পোস্টারে করা হয়, সেখানে আমাকে কিন্তু কোনো পোস্টারের কথা বলা দরকার নাই, কিন্তু আমরা বলছি ভিউ আমাকে বলতে হবে, সেটা হলো পোস্টার এন্ট্রি ভিউ। এখন আমরা কি দেখতে পাচ্ছি, দেখেন যে রাইট লাং ফিল্ডটা দেখেন এটা অনেক বেশি কালো, এটাকে বলা হয় হাইপার ট্রান্সলুসেন্স। এবং একটু খেয়াল করে দেখেন রাইট লাংটা কিন্তু একদম কোলাপস হয়ে গেছে। এই যে আমার কার্সারটা যেখানে দেখা যাচ্ছে সেটা হলো কোলাপস লাং মার্জিন। এই যে অ্যারো চিহ্ন দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, পুরো রাইট লাংটা দেখেন একটা টেনিস বলের আকার ধারণ করছে। একটু খেয়াল করে দেখেন একটা টেনিস বল আকারে ধারণ করছে। তাহলে এটা একটা বোঝাই যাচ্ছে যে এখানে কি হয়েছে, আমাদের দেখা যাচ্ছে যে এটা একটা টেনশন নিউমোথোরাক্সের একটা চেস্ট এক্সরে, টেনশন নিউমোথোরাক্স। তাহলে এই টেনশন নিউমোথোরাক্সের এর ফাইন্ডিংসটা আমাকে বলতে হবে। তাহলে আমরা কিভাবে এক্স-রে ফাইন্ডিংসটা আমরা বলবো, তাহলে দিস ইজ এ এক্স-রে চেস্ট, তারপর আমরা বলবো পোস্টার এন্ট্রি ভিউ showing hyper translucent area in the right lung field and there is a presence of collapsed lung margin. There is a presence of collapsed lung margin. And একটু খেয়াল করে দেখেন যে আমাদের যে ট্রাকিয়াটা কিছুটা লেফট সাইডে শিফটেড এবং আমাদের যে হার্ট এবং মিডিস্টার্নামটা কিছুটা দেখা যাচ্ছে যে আমাদের লেফট সাইডে শিফটেড এবং there is a shifting of midsternum. So my radiological impression is tension pneumothorax in the right side. তাহলে এভাবে করে কিন্তু স্যারদের কাছে পুরো ডায়াগনোসিসটা আমাদের এক্স-রে ফাইন্ডিংসটা আমাদের বলতে হবে। এটা কিন্তু আমাদের অস্পিতে অনেকবার আসছে, আর আমাদের যে পার্ট কোশ্চেন যেটা আমরা বোর্ড ভাইভাতে আমরা যখন ফেস করব এটা রিলেটেড কিন্তু আমাদের অনেক কোশ্চেন থাকে টেনশন, তাহলে কোশ্চেন গুলো এভাবে করে আমাকে কিন্তু অ্যানসার দিতে হবে। তাহলে আবার আমরা একটু বলি দিস ইজ এ X-ray chest posterior anterior view showing hypertranslucence in the right lung field and presence of collapsed lung margin and there is shifting of midsternum. So my radiological impression is tension pneumothorax in the right lung field. এইভাবে করে কিন্তু আমাকে ডায়াগনোস করতে হবে এবং টেনশন নিউমোথোরাক্সটা যে আমরা দেখালাম এবং কোলাপস লাং মার্জিনটা কিন্তু আমরা দেখালাম, যে আবার কার্সারটা আমরা আবার দেখাচ্ছি, যে কার্সারটা যেখানে দেখা যাচ্ছে এবং অ্যারো দিয়ে আমরা যে নীল কালারের যে অ্যারো দিয়ে আমরা দেখাচ্ছি সেটা কিন্তু লাংসটা একদম কোলাপস হয়ে একদম হার্টের কাছে চলে আসছে এবং পুরো যে কালো এরিয়াটা দেখা যাচ্ছে যে রাইট সাইডে সেটা হলো টেনশন নিউমোথোরাক্স। এরপর আসেন আমরা আবার একটু দেখে চেষ্টা করি, এটা হলো একটু আগে আমরা দেখেছিলাম হলো রাইট সাইডে টেনশন নিউমোথোরাক্স, এখন এক্স-রেটাতে আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে কি টেনশন নিউমোথোরাক্স। এখানে একদম খুব প্রপারলি বোঝা যাচ্ছে, দেখেন যে ট্রাকিয়াটা একদম রাইট সাইডে চলে গেছে, এই যে আমরা এই যে সাদা অ্যারো দিয়ে আমরা দেখতে পাচ্ছি ট্রাকিয়াটা কোথায় চলে গেছে, একদম রাইট সাইডে চলে যাচ্ছে, হার্টটা আরো রাইট সাইডে চলে গেছে এবং আমরা এই যে আমার কার্সারটা যেভাবে আমরা ঘোরাচ্ছি এটা হলো কি
আমাদের লাংস। তাহলে লাংস একদম কোলাপস হয়ে দেখেন একদম হার্টের কাছে লেগে গেছে, এটাই হলো কোলাপস লাং মার্জিন। এই যে আমাদের অ্যারো চিহ্নগুলো আমরা দিয়েছি, যে জাস্ট অ্যারো চিহ্নের যে হেডটা দেখা যাচ্ছে, এখানে যে আমরা টাকে আমরা যে চিহ্ন দিয়েছি সেটা হলো অ্যারো চিহ্ন। আর আমাদের শুধু অ্যারো চিহ্ন যে হেডটা দেখা যাচ্ছে, যেটা দিয়ে আমরা রিমার্ক করেছি, সেটা হলো কি কোলাপস লাং মার্জিন। তাহলে এটাও সেম একই কথা, লেফট সাইডেড টেনশন নিউমোথোরাক্স। তাহলে দিস ইজ দ্য এক্স-রে চেস্ট posterior anterior view showing hypertranslucent। তাহলে দেখেন এখানে লেফট লাং ফিল্ডটা কি হাইপারট্রান্সলুসেন্ট, এবং আমরা যে শুধু আমরা যেটা বললাম যে আমরা অ্যারোর যে হেডটা দিয়ে আমরা শুধু হেড দিয়ে মার্ক করেছি, সেটা হলো কি, সেটা হলো আমাদের লাং মার্জিন, কোলাপস লাং মার্জিন। তাহলে লাংসটা একদম কোলাপস হয়ে চুপসে গিয়েছে, এবং দেখা যাচ্ছে কি আমাদের যে মিডিস্টার্নামটা কোথায় চলে যাচ্ছে, আমাদের রাইট সাইডে শিফট হচ্ছে। তাহলে শিফটিং অফ মিডিস্টার্নাম টুয়ার্ডস দা কি ইমপ্রেশন ইজ লেফট সাইডেড টেনশন নিউমোথোরাক্স। তাহলে এভাবে করে কিন্তু আমাদের স্যারদের কাছে কিন্তু এর ফাইন্ডিংসটা এবং ডায়াগনোসিসটা সুন্দর করে বলতে হবে। সেম আসেন, তাহলে যে আবার আমরা দেখতে পাচ্ছি, সেম দেখেন যে আবার আমরা বললাম যে এই যে কোলাপস লাং মার্জিনটা একদম কোলাপস হয়ে দেখেন একদম হার্টের কাছে কাছে চলে আসে, দিস ইজ কি আমাদের কোলাপস লাং মার্জিন। এই কোলাপস লাং মার্জিনটা একটু কষ্ট করে হলেও আমাদের বুঝতে হবে, এবং এই ক্ষেত্রে দেখেন যে একটু দেখা যায় যে আমাদের যে সাইডে টেনশন নিউমোথোরাক্স হবে, আমাদের ডায়াফ্রামটা নিচের দিকে পুশ হবে, এটাকে বলা হয় ডিপ্রেসড হেমি ডায়াফ্রাম। সেম সাইডে যে সাইডে আমাদের ডায়াফ্রামে আমাদের দেখা যাবে নিচের দিকে আরো কি নিচের দিকে ঠেলে দিবে, সেটাকে বলা হয় ডিপ্রেসড কি হেমি ডায়াফ্রাম। সেম আসেন, তাহলে এই যে আবার আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিতে আমাদের হাইপার ট্রান্সলুসেন্স এরিয়া, এটা কোথায়, এটাও লেফট সাইডে দেখা যাচ্ছে, এবং আমাদের কোলাপস লাং মার্জিন দেখেন আমার কার্সারটা যেভাবে ঘুরতেছে সেই পুরো এরিয়াটাই হলো কোলাপস লাং মার্জিন। আমি যে কার্সারটা যেভাবে আমার ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেই কার্সারটা, সেটাই হলো কোলাপস লাং মার্জিন। এই যে আবার এক্স এ আমরা আবার দেখতে পাচ্ছি, এটা হলো আবার রাইট সাইডে আমরা চলে আসলাম, টেনশন নিউমোথোরাক্স দেখতে পাচ্ছি, যেটা মিডিস্টার্নামটা আমাদের দেখা যাচ্ছে যে লেফট সাইডে শিফট হয়েছে, এবং খেয়াল করে আবার দেখেন এই যে আমার কার্সারটা যেভাবে ঘুরতেছে, কার্সারটা যেভাবে আমরা ঘোরাচ্ছি সেই এরিয়াটাই হলো আমাদের রাইট সাইডে কোলাপস লাং মার্জিন, এবং রাইট সাইডে দেখা যাচ্ছে যে হাইপার ট্রান্সলুসেন্স লাং ফিল্ড এন্ড প্রেজেন্স অফ কোলাপস লাং মার্জিন এন্ড মিডিস্টার্নাম শিফটেড towards the আমাদের লেফট সাইড। সো মাই রেডিওলজিক্যাল ইমপ্রেশন ইজ টেনশন নিউমোথোরাক্স ইন দা রাইট সাইড, এবং আমরা বলেছি যে যেই সাইডে টেনশন নিউমোথোরাক্স হবে সেই পাশে যে ডায়াফ্রামটা ডিপ্রেসড হবে। তাহলে এখানেও দেখেন যে আমাদের লেফট সাইডে ডায়াফ্রামটা যেভাবে দেখা যাচ্ছে, কিন্তু রাইট সাইডে সেইভাবে ডায়াফ্রামটা দেখা যাচ্ছে। এখন আসেন সেম আবার একটা এক্সরে আমরা দেখতে পাচ্ছি, এটা বারে বারে দেখানোর কারণ এই জন্যই যে আমরা যাচ্ছে এই যে কোলাপস লাং মার্জিন, এখানে কিন্তু লেফট সাইডে আমরা টেনশন নিউমোথোরাক্স দেখতে পাচ্ছি, একদম দেখেন একদম হার্টটা পুরা রাইট সাইডে, অর্থাৎ মিডিস্টার্নামটা পুরা রাইট সাইডে শিফটেড হয়েছে, ট্রাকিয়াটা একদম রাইট সাইডে শিফটেড হয়ে যাচ্ছে। তাহলে এভাবে করে কিন্তু আমাকে ডায়াগনোস করতে হবে। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে একদম হার্টটা একদম দেখেন টেনিস বলের মতো একদম চন্দ্রাকার আকৃতি ধারণ করেছে, একটু খেয়াল করে দেখেন আমার কার্সারটা যেভাবে ঘুরতেছে, হার্টটা কিন্তু এখানে কোলাপসড হয়ে এখানে চলে আসছে, এবং পুরো এরিয়াটা থেকে একদম ইয়ার। সেম আবার দেখাচ্ছি এই যে হার্টটা একদম কোলাপস হয়ে গিয়েছে একটা টেনিস বল আকৃতি। তাহলে দেখেন ওই যে আমরা একটু আগে বলতেছিলাম যে একদম হার্টটা দেখেন যে পুষ্ট হয়ে এই যে রাইট সাইডে একটা টেনশন নিউমোথোরাক্স আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের লাংসটা কোলাপস হয়ে দেখেন লাংসটা কত ছোট হয়ে যাচ্ছে। ওই ছবিতেই আমরা তখন যে সাদা আকৃতি একটা টেনিস বলের মতো লাংসটা দেখতে পাচ্ছি, দেখেন লাংসটা এখানে একটা ডায়াগ্রাম আকারে দেখা হয়েছে, এবং দেখেন যে হার্টটা কোথার দিকে পুশ হচ্ছে, হার্টটা যেটা দেখা যাচ্ছে যে লেফট সাইডের দিকে পুশ হচ্ছে। তাহলে যে টেনশন নিউমোথোরাক্সে আসলে কি হয়, এটা ওয়ান ওয়ে ভালভ তৈরি হয়, শুধু এয়ারটা শুধু এন্ট্রাপ্ট হয় কিন্তু এয়ারটা বের হয় না, খালি বাতাসটা শুধু এই যে ইন্ট্রাপ্লুরাল স্পেসে আস্তে আস্তে খালি জমায় হতে থাকবে কিন্তু বের হবে না, এবং এতে আস্তে আস্তে লাংসটা একদম কোলাপস হয়ে যাবে। এটাই হলো টেনশন নিউমোথোরাক্সের মেকানিজম।
এখন আমাদের যেটা লাগবে আসলে টেনশন নিউমোথোরাক্সে আসলে কি হয় সেটা হলো যে নেক ভেইন গুলো অনেক সময় দেখা যায় যে অনেক ডিস্টেন্ডেড হয়ে যায়, ঠিক আছে, পেশেন্ট হাইপোক্সিয়া ডেভেলপ করে এবং ইমিডিয়েট পেশেন্ট কিন্তু ডেথ হয়ে যাবে যদি আমি ইমার্জেন্সি ভাবে যদি তাকে ম্যানেজমেন্ট না করি। তাহলে ইমিডিয়েট কি ম্যানেজ নিতে হবে এবং সাবসিকুয়েন্ট কি ম্যানেজমেন্ট নিতে হবে সেটা কিন্তু অস্পি কোশ্চেনে থাকে। তাহলে দেখেন ইমিডিয়েট যে ম্যানেজমেন্টটা করতে হবে যেই সাইডে আমাদের টেনশন নিউমোথোরাক্স সেই সাইডে আমাদের সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস এট মিড ক্যাভিকুলার লাইন একটা ওয়াইড বয়েড ক্যানুলা দিয়ে আমাকে কি করতে হবে আগে ডিকম্প্রেস করে দিতে হবে। তাহলে আমরা কি করব যেই পাশে আমাদের টেনশন নিউমোথোরাক্স সেই পাশের আমাদের সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে এক মিড ক্যাভিকুলার লাইন বরাবর আমাকে কি করতে হবে একটা ওয়াইড বোর ক্যানুলা দিয়ে ডিকম্প্রেস করতে হবে, ওয়াইড বোর ক্যানুলা দিয়ে একটা ডিকম্প্রেস করতে হবে। এই যে দেখেন আমরা ইমিডিয়েট যে ম্যানেজমেন্টটা সেটা হবে যে আমাদের হোয়াইট বোর্ড ক্যানুলা আমাদের সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে এক মিড ক্যাভিকুলার লাইন সেই বরাবর আমাদের কি করতে হবে আগে ডিকম্প্রেস করতে হবে, দেন অ্যারেঞ্জ ফর চেস্ট ড্রেন ইনসারশন বা আমরা বলি টিউব থোরাকোস্টমি। তাহলে আমাদের ম্যানেজমেন্ট হলো ইমিডিয়েট এবং লেট। তাহলে ইমিডিয়েট হবে আমাদের কি হবে আমাদের নিডল ডিকম্প্রেশন এন্ড দেন অ্যারেঞ্জ ফর চেস্ট ড্রেন ইনসারশন। এখানে আমরা আবার একটু দেখেন আরেকটা এক্স একটু দেখাতে চাচ্ছি, একটু খেয়াল করে দেখেন যে এই যে আমাদের যে কার্সারটা যেখানে ঘুরতেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রিফ্র্যাকচার, রিফ্র্যাকচারের এক্সরে অনেক সময় আমাদের টেনশন নিউমোথোরাক্স এবং সার্জিক্যাল এমফাইসিমা। দেখেন এই যে আমার কার্সারটা যেখানে ঘুরতেছে একটু খেয়াল করে দেখেন যে সাবকিউটেনিয়াস টিস্যু প্লেনে কিন্তু এয়ার চলে আসছে, রিফ্র্যাকচারে কিন্তু এটা আমরা অনেক সময় পেয়ে থাকি যেটাকে বলা হয় সার্জিক্যাল এমফাইসিমা। যেটা এক্সেতে যে আমাদের সাবকিউটেনিয়াস টিস্যু প্লেনে আমরা কিন্তু যে আমার কার্সারটা যেখানে নড়তেছে সেটা হলো আমাদের সার্জিক্যাল এমফাইসিমা, একটা রিফ্র্যাকচার পেশেন্টে এবং আমরা দেখতে পাই। একটু খেয়াল করে দেখেন এটা একটা হিমোথোরাক্সের এক্সরে, আমরা দেখতে পাচ্ছি এটা একটা রিফ্র্যাকচারের একটা এক্সরে, রিফ্র্যাকচারের এক্সরেতে যে আমরা খেয়াল করে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি হিমোথোরাক্স রাইট সাইডে। এখন আসেন ওই যে আমরা বললাম নেক্সট আমরা আমাদের কি করতে হবে যখন আমরা প্রথম কাজ কি করলাম, প্রথম কাজ আমরা করলাম হলো একটা নিডল ডিকম্প্রেশন করলাম, দেন আমাকে কি করতে হবে চেস্ট ড্রেন ইনসারশন করতে হবে। এই যে আমরা এক্সরেতে আমরা দেখতে পাচ্ছি যে একটা রাইট সাইডে একটা চেস্ট ড্রেন দেওয়া আছে, রাইট সাইডে একটা চেস্ট ড্রেন দেওয়া আছে। তাহলে দেখেন আসলে আমরা চেস্ট ড্রেনটা নেক্সট স্যাররা জিজ্ঞেস করবে আসলে চেস্ট ড্রেনটা চেস্টের কোথায় তুমি ইনসার্ট করবা, তাহলে আমাকে যে অ্যানসারটা দিতে হবে সেটা হলো ট্রায়াঙ্গেল অফ সেফটি। তাহলে চেস্ট ড্রেন আমরা কোন সাইড দিয়ে চেস্টে ইনসার্ট করব সেটার নাম হলো ট্রায়াঙ্গেল অফ সেফটি। তারপরে স্যাররা যে ট্রায়াঙ্গেল অফ সেফটির বাউন্ডারি জিজ্ঞেস করবে সেটা অ্যানসারটা সুন্দর করে দিতে হবে যে আসলে ট্রায়াঙ্গেল অফ সেফটির এন্ট্রোলি কি কোন মাসল থাকতেছে, পোস্টেরিয়রলি কি থাকতেছে এবং বেসটা কি দিয়ে ফর্ম করতেছে মাসল আমরা দেখতে পাচ্ছি, পোস্টেরিয়রলি আমরা দেখতে পাচ্ছি ল্যাটিসিমাস ডরসি। আর সাধারণত ছেলেদের ক্ষেত্রে একটা সুবিধা হলো নিপেল বরাবর যে আমরা যে একটা যদি একটা হরাইজন্টাল একটা লাইন টেনে আনি অর্থাৎ এটা করসপন্ড করে সেটা হলো ফিফটি। তাহলে এই যে এই ট্রায়াঙ্গেলটা সেটাকে বলা হয়েছে ট্রায়াঙ্গেল অফ সেফটি। এখানে দিয়ে যদি আমরা চেস্টে ইনসার্ট করি তাহলে আমাদের কোনো ভাইটাল অর্গান ইনজুরি হবে না। তাহলে এইভাবে করে সারা জিজ্ঞেস করবে অ্যানসারটা সেভাবে দিতে হবে। আরো প্রিসাইসলি আমরা দেখতে পাচ্ছি এটা ল্যাটারাল এজ অফ দা পেক্টোরালিস মেজর মাসল অ্যান্টেরিয়র থাকতেছে এবং ল্যাটারাল এজ অফ দা ল্যাটিসিমাস ডরসি থাকতেছে এবং আমাদের বেসটা ফর্ম করতেছে ট্রায়াঙ্গেলে সেটা হলো ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, মানে আমরা বলবো যে ফিফথ রিব, আপার বর্ডার অফ দা ফিফথ রিব। তাহলে এভাবে করে আমাকে সারা জিজ্ঞেস করবে যে ট্রায়াঙ্গেল অফ সেফটি, আমরা ট্রায়াঙ্গেল অফ সেফটিতে সুবিধা হলো এই এরিয়া দিয়ে যদি আমরা চেস্ট ইনসার্ট করি তাহলে এখানে কোনো আমাদের ভাইটালস যে আন্ডারনেথে কোনো ভাইটাল স্ট্রাকচার ইনজুরি হবে না। যে আরো আমরা ডায়াগ্রামেটিক একটা আমরা পিকচার দেখতে পাচ্ছি, পেক্টোরালিস মেজর মাসল দেখতে পাচ্ছি আমরা, পোস্টেরিয়রলি আমরা দেখতে পাচ্ছি ল্যাটিসিমাস ডরসি এবং সাধারণত আমরা যে ফিফথ রিব থাকে অর্থাৎ ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে সাধারণত কি দেখা যাচ্ছে আমরা সাধারণত চেস্ট ড্রেনটা ইনসার্ট করি এবং চেস্ট ড্রেন ইনসার্ট করার সময় স্যার একটু জিজ্ঞেস করে যে সাধারণত আমরা লোয়ার রিবসের আপার বর্ডার দিয়ে আমরা ইউজ করি, আমরা যে লোয়ার রিব থাকে তার ঠিক আপার বর্ডার দিয়ে, কারণ আমরা জানি যে ইন্টারকোস্টাল স্পেসে যে আপার রিবের যে লোয়ার বর্ডার থাকে
সেখানে আবার ইন্টারকোস্টাল নার্ভস এবং ভেসেলস গুলো থাকে, তাহলে ভেসেল ইনজুরি হওয়ার চান্স থাকে। এই কোশ্চেনটা তাহলে স্যার জিজ্ঞেস করলে তাহলে আমরা অ্যান্সার দিব। সাধারণত আমরা যে ফিফথ রিব অর্থাৎ ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস দিয়ে সাধারণত আমরা চেস্ট জয়েন্টে ইনসার্ট করার চেষ্টা করব, এবং সাধারণত দেখা যাচ্ছে যে যে আমাদের মিড অ্যাক্সিলারি লাইন সেটা অ্যান্টেরিয়রলি আমরা সাধারণত এটা প্লেস করি। মিড অ্যাক্সিলারি লাইনের কি অ্যান্টেরিয়রলি সাধারণত আমরা প্লেস করার চেষ্টা করি, এবং যে ফিফথ রিবের আপার বর্ডার দিয়ে অর্থাৎ লোয়ার রিবের আপার বর্ডার অর্থাৎ ইন্টারকোস্টাল স্পেসে যে লোয়ার রিব থাকতেছে তার আপার বর্ডার দিয়ে আমরা টিউবটা ইনসার্ট করব, কারণ আমরা জানি যে আপার রিবের লোয়ার বর্ডারে যেখানে থাকে সেগুলো ইনজুরি হবে না, এজন্য আমরা লোয়ার রিবের আপার বর্ডার দিয়ে চেস্ট জয়েন্ট ইনসার্ট করব। এই যে আমরা ট্রায়াঙ্গেল অফ সেফটি আমরা আলোচনা করলাম। এখন আসলে যে আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে স্কিনে আমরা কিভাবে ইনসিশন দিয়ে আমরা চেস্ট জয়েন্টটা কিভাবে স্কিনে ফিক্স করি, একটা পার্সটিং একটা সুচার দেওয়া হয়। এই যে দেখেন যে স্কিনের সাথে আমাদের চেস্ট জয়েন্টটা কিভাবে ফিক্স করা হয়েছে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এখন আসেন যে চেস্ট জয়েন্টটা আসলে কোন ব্যাগের সাথে আমরা এটা ফিট করব। তাহলে চেস্ট জয়েন্টটা একটা কি থাকতে হবে, ওয়াটার সিল ড্রেনেজ সিস্টেমের সাথে এটা অ্যাটাচ করতে হবে। কিসের সাথে? ওয়াটার সিল ড্রেনেজ সাথে। এটার নাম হলো ওয়াটার সিল ড্রেনেজ সিস্টেম। তাহলে আমাদের চেস্ট ড্রেনটা কি একটা ওয়াটারের ভিতরে একটা ব্যাগের ভিতরে ওয়াটারের মধ্যে কি থাকতে হবে, টিউবটাকে সাবমার্জ করে রাখতে হবে। তাহলে কি হবে, কারণ আমরা জানি যে এক সময় তো যখন এই প্রেসারটা যখন আস্তে আস্তে কি হবে পজিটিভ থেকে এটা নেগেটিভে চলে যাবে, কারণ নরমাল ইন্ট্রাপুরাল প্রেসার হলো নেগেটিভ, তাহলে বাইরের এয়ারটা আবার ঢুকে যাবে। তাহলে আমাকে বাইরের এয়ারটাকে কাট করার জন্য আমাকে একটা ওয়াটারের ভিতরে সাবমার্জ করে টিউবটা রাখতে হবে। দিস ইজ কল্ড ওয়াটার সিল ড্রেনেজ সিস্টেম। তাহলে চেস্ট ড্রেনটা আমাকে এভাবে করে ওয়াটার সিল ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে এটা আমাকে কি করতে হবে, অ্যাটাচ করতে হবে। তাহলে এই কোশ্চেনটা আমাদের স্পেশাল একটা ব্যাগ, এটা ওয়াটারের মধ্যে সাবমার্জ করা থাকে। এখন আসে যে আমাদের একটা কোশ্চেন, তাহলে আমরা সারা জিজ্ঞেস করব, এই যে আমরা তো চেস্ট ড্রেন দিয়ে ফেললাম, তাহলে আমরা কখন পেশেন্টের চেস্ট ড্রেনটা রিমুভ করব? তাহলে এই কোশ্চেনটাও কিন্তু সারা জিজ্ঞেস করে, when to remove a chest drain। তোমরা ঠাস করে বিভিন্ন সময় বিভিন্ন অ্যানসার দেওয়া হয়, কিন্তু এভাবে অ্যানসার দিলে হবে না। আমাদের বলতে হবে যে আসলে যখন আমরা চেস্ট ড্রেনটা রিমুভ করব এটা বিভিন্ন মেথডের মাধ্যমে, অর্থাৎ তাহলে প্রথমে পেশেন্টের আগে হিস্ট্রি নিতে হবে, ঠিক আছে? তারপর কি করতে হবে, তাকে আমাকে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, তারপরে কি করতে হবে, তারপরে আমাকে একটা এক্সরে করতে হবে, তারপরে আমরা কিন্তু চেস্ট ড্রেনটা আমরা রিমুভ করব। তাহলে এই যে অ্যানসারটা হবে এইভাবে। তাহলে ফ্রম দা হিস্ট্রি, তাহলে when to remove a chest drain, তাহলে অ্যানসারটা হবে স্যার ফার্স্ট আই হ্যাভ টু টেক হিস্ট্রি। হিস্ট্রিতে কি নেব, তার কোনো আর কোনো ব্রিদিং কোনো ডিফিকাল্টি আছে কিনা। তাহলে আমরা কি ছিল, আমরা একটু আগে বলেছিলাম যে একটা টেনশন নিউমোথোরাক্সে তার সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, সে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এই কথা বলবে, কিন্তু যখন আমরা তার এই যে কমপ্লেনটা আর থাকবে না, তাহলে এটা ক্লিনিক্যালি আমরা একটা কি পাবো, তার দেখা যাবে যে আর তার কোনো রেসপিরেটরি ডিফিকাল্টি আর থাকবে না। এটা একটা আমরা হিস্ট্রিতে নিব। এরপরে কি আসেন, আমরা এক্সামিনেশন করব। তাহলে আমরা লাংসের এক্সপানশন সাইমালটেনিয়াসলি তার দুই পাশে যে একই রকম ভাবে লাং এক্সপান্ড করতেছে কিনা সেটা আমরা দেখব। এরপর আমরা কি করব, এরপরে আমরা কি করব, পারকাস করব। পারকাস করলে আমরা দেখব যে দুই পাশে আমাদের যে রেজোনেন্ট অর্থাৎ লাংসটা প্রপারলি যে ইনফিল হয়েছে সেটা আমরা শুনতে পাবো। এরপর আমরা কি করব, অসকালটেট করব যে দুই পাশে আমরা ব্রেথ সাউন্ড প্রপারলি পাচ্ছি কিনা। দেন আমরা গো ফর কি, আমরা করব একটা এক্সরে। এক্সরে করলে আমরা দেখব যে একদম দুই পাশে লাং প্রপারলি কি হয়েছে, একদম আমরা ইনফ্লেট হয়েছে। তখন আমরা কি করব, আমরা চেস্ট ড্রেনটা রিমুভ করব। তাহলে এইভাবে করে সারা জিজ্ঞেস করে when to remove a chest drain, তাহলে প্রথমে আসবে কি, ক্লিনিক্যালি আমরা আগে হিস্ট্রি নিব, আমরা এক্সামিনেশন করব, আমরা এক্সরে করব, এরপরে আমরা কিন্তু চেস্ট ড্রেন রিমুভ করব। তাহলে স্যারকে এভাবে করে কোশ্চেনটা অ্যানসার দিতে হবে। তারপরে স্যার জিজ্ঞেস করে যে আসলে একটা চেস্ট ড্রেন রিমুভ করার জন্য কয়জন লোক লাগে। তাহলে অবশ্যই আমার একটা চেস্ট ড্রেন রিমুভ করার জন্য দুইজন লোক লাগবে, কারণ আমরা বলেছি যে আমরা চেস্ট ড্রেনে আমরা স্কিনের সাথে যে স্টিচটা দিয়ে ফিক্স করে রাখি সেই স্টিচটা কিছুটা আমাদের কি করতে হবে, লুজ করতে হবে, আর আরেকজন কি করবে, আমাদের ড্রেনটাকে টান দিবে, এবং সেটা সাথে সাথে আবার কি করতে হবে, আমাদের টাই আপ করতে হবে, তাহলে আমাদের আর এয়ার বাইরে ঢুকবে না। তাহলে একটা চেস্ট ড্রেন আমরা যখন
খুলবো তাহলে আমাদের জিজ্ঞেস করা হয় যদি কয়জন আমাদের অ্যাসিস্ট লাগবে, তাহলে আমাদের বলতে হবে 2 জন। তাহলে একজন হলো স্টিচটাকে লুজ করবে, আরেকজন চেস্ট ড্রেনটাকে রিমুভ করবে। এখন চেস্ট ড্রেন যখন রিমুভ করবে তখন পেশেন্টের কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় কিনা, তাহলে অবশ্যই পেশেন্টকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে ডিউরিং রিমুভাল অফ এ চেস্ট ড্রেন। তাহলে একটা কি বলতে হবে, আপনি একটা লম্বা শ্বাস নিয়ে ধরে রাখে, তাহলে কি বলবো আমরা ডিউরিং এ ডিপ ইন্সপিরেশন এন্ড হোল্ড। তাহলে একটা চেস্ট ড্রেন যখন রিমুভ করা হবে তখন স্যারকে আমরা অ্যান্সার দেব কি, আমরা পেশেন্টকে ইনস্ট্রাকশন দিব আপনি একটা লম্বা শ্বাস নিয়ে ধরে রাখেন। তাহলে এভাবে করে কিন্তু স্যারকে জিজ্ঞেস করা হয় যে তুমি যখন চেস্ট ড্রেনটা রিমুভ করবা তুমি কোনো ইনস্ট্রাকশন দিবা? ইয়েস স্যার। কি ইনস্ট্রাকশন? আমি পেশেন্টকে ইনস্ট্রাকশন দিব আপনি শ্বাস নিয়ে ধরে রাখেন। কারণটা হলো যে আমরা জানি যে ইন্সপিরেশনের সময় লাংসটা হাইয়েস্ট মুভমেন্ট হয়, অর্থাৎ হাইয়েস্ট এক্সপান্ড করে। এতে কি হচ্ছে, এতে কোনো রেসিডুয়াল যদি কন্টেন্ট থাকে সেটা চেস্ট ড্রেন দিয়ে বের হয়ে আসবে। তাহলে ডিউরিং removal of a chest drain, I have to give instruction to the patient that is, please take a deep breath and hold it. এবং আমরা কি বলবো, একটা লম্বা শ্বাস নিয়ে ইন্সপিরেট করে তাকে সেটা কি ধরে রাখে। এই যে মোটামুটি আমরা কিন্তু মোটামুটি একটা প্লেন এক্সরে নিয়ে আসলে আমরা আলোচনা করলাম কিভাবে একটা টেনশন নিউমোথোরাক্সের পেশেন্ট আসলে আমাকে ম্যানেজ করতে হয় সেটা আমরা আলোচনা করলাম। আমাদের এক্সরের সাথে আমরা একটা আরেকটা কম্পোনেন্ট আমাদের এই ইয়েতে ছিল আমাদের টপিকসে, সেটা আমরা আজকে একটু আলোচনা করব, সেটা হলো আল্ট্রাসাউন্ড। এখন স্যাররা কিন্তু আস্তে আস্তে দেখেন, আমরা যদিও আমরা বলবো যে আসলে তো আমরা তো সার্জন, তারপরে আমাদের কেন এত রেডিওলজি থেকে এত কিছু জানতে হবে, কারণটা কি আসলে আমাদের যেহেতু আমরা একটা সার্জন হিসেবে আমাকে রেডিওলজি জানতে হবে এই কারণে যে কারণ আমি ডাইরেক্টলি আমি পেশেন্টকে চিকিৎসা করব। তাতে একজন রেডিওলজিস্ট সে শুধু একটা ছবি বা একটা এক্সরে দিয়ে সে পেশেন্টের ডিজিজটা ডায়াগনোস করতেছে, আর আমি কি ছবির সাথে সাথে পেশেন্টটা কিন্তু আমার সাথে। তাহলে পেশেন্টের যে আমার সাথে তার রোগের যে সিমটমের সাথে তার যে এক্সরে বা আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংসটার সাথে আমি যদি কম্পেয়ার না করতে পারি তাহলে কিন্তু আমি অ্যাকুরেট ডায়াগনোসিস করতে পারবো না এবং আমি কিন্তু চিকিৎসাও দিতে পারবো না। এই জন্য আমাকে রেডিওলজির সম্বন্ধে একটা বেসিক ধারণা কিন্তু থাকতে হবে। তাহলে এই যে আমরা এখন একটা আল্ট্রাসাউন্ড, যেটা স্যারদের এখন খুবই ফেভারিট একটা কোশ্চেন স্যাররা জিজ্ঞেস করে থাকে লং কেসের ক্ষেত্রে স্পেশালি, সেটা হলো যে একটা আল্ট্রাসাউন্ডে যদি একটা গল স্টোন থাকে সেটা আসলে দেখতে কেমন। তাহলে এই যে দেখেন এই ছবিতে আমরা একটা গল ব্লাডারের একটা আল্ট্রাসাউন্ডে আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা ইকোজেনিক স্ট্রাকচার, একটা সিঙ্গেল লার্জ ইকোজেনিক স্ট্রাকচার, দেখেন অ্যারো দিয়ে সেটা দেখানো হচ্ছে, একটা সিঙ্গেল লার্জ ইকোজেনিক স্ট্রাকচার উইদিন দ্য লুমেন অফ দ্য গল ব্লাডার। এবং এই যে এই লুমেন অফ দ্য গল ব্লাডারের যে ইকোজেনিক স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এই যে অ্যারো দিয়ে আমরা যেটা দেখাচ্ছি, এবং তার ঠিক পোস্টেরিয়রলি দেখেন একদম কালো একটা শ্যাডো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো বা ডিজিটাল অ্যাকোস্টিক শ্যাডো। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা যে সাউন্ড ওয়েভ পাঠানো হয়েছিল এই যে স্টোনটা যেত হার্ট সেটাকে রিফ্লেক্ট করে চলে গেছে সাউন্ডটা, কিন্তু পোস্টেরিয়রলি আর সাউন্ডটা যায়নি, যেটা আমরা একটা ডিজিটাল পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো হিসেবে পাচ্ছি। তারপর একটু খেয়াল করে দেখেন এই আল্ট্রাসাউন্ডে আমরা দেখতে পাচ্ছি গলব্লাডারটা কিছুটা ডিস্টেন্ডে, অর্থাৎ গলব্লাডারটা ডিস্টেন্ডে। একটু খেয়াল করে দেখেন যে এই যে আমাদের যে গলব্লাডার ওয়াল সেটা ঠিক, আরেকটু খেয়াল করে দেখেন এই পাশে গল ব্লাডারে দেখা যাচ্ছে যে একটা প্রথমে তো লুমেনের ভিতরে তো ব্ল্যাক থাকবে, এটা ভিতরে বাইল আছে, যেহেতু এটা ফ্লুইড থাকে সেটা ব্ল্যাক আসে। একটু খেয়াল করে দেখেন ওয়ালের পর একটা সাদার পর আবার একটা ব্ল্যাক দেখা যাচ্ছে, যেখানে বোঝা যাচ্ছে যে ওয়ালের ভিতরে ফ্লুইড জমা হয়েছে, এবং ফ্লুইডটা সাধারণত জমা হয় ইডিমা ফ্লুইড, এবং ইডিমা ফ্লুইডটা কখন হয়, অ্যাকিউট কোলিসিস্টাইটিস অর্থাৎ ইনফ্লামেশনের জন্য। এবং এই ফাইন্ডিংসটাকে বলা হয় একটা গল ব্লাডারের একটা পাশ দিয়ে আরেকটা একটা কালো একটা রিম অফ শ্যাডো দেখা যাচ্ছে, একটু খেয়াল করে দেখেন কালো রিম অফ শ্যাডো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় পেরিকোলিসিস্টিক হ্যালোসাইন বা পেরিকোলিসিস্টিক হ্যালোসাইন। ঠিক আছে, তাহলে বা বলা হয় পেরিকোলিসিস্টিক ইডিমা। তাহলে এই সবগুলো ফিচার হলো আমাদের অ্যাকিউট কোলিসিস্টাইটিসের ফিচার। তাহলে সারা যদি জিজ্ঞেস করা হয় একটা আল্ট্রাসাউন্ডে অ্যাকিউট কোলিসিস্টাইটিস যদি হয়ে থাকে তার ফিচার কি হবে, তার গলব্লাডারটা কি হবে, ডিস্টেন্ডেড, ওয়াল কি হবে, থিকনেস হবে, এবং আরেকটা কি পাবো আমরা, পেরিকোলিসিস্টিক ইডিমা বা পেরিকোলিসিস্টিক হ্যালোসাইন। তাহলে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল লার্জ ইকোজেনিক স্ট্রাকচার
within the lumen of the gallbladder and presence of কি posterior acoustic shadow and gallbladder is distended, wall is thickened and presence of pericholecystic edema. So my impression is acute calculus cholecystitis. তারপরে এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি গলব্লাডার ওয়ালে কিন্তু একদম থিন, এটা ঠিক হয় নাই এবং এরপরে আর কোনো ব্ল্যাক শ্যাডো নাই। তাহলে এখানে কোনো কি নাই, এখানে কোনো পেরিকোলিসিস্টিক ইডিমা বা হ্যালোসান নাই। তাহলে এটা একটা কি শুধু একটা সিম্পল পলিলিথিয়াসিসের পিকচার। তাহলে একটা কি দেখা যাচ্ছে আমাদের সিঙ্গেল লার্জ ইকোজেনিক স্ট্রাকচার উইথ এই যে দেখেন আমরা স্টোনের ঠিক অপোজিট প্রান্তে যেটা দেখা যাচ্ছে সেটা হলো কি, তাহলে এই শ্যাডোটা ইন্ডিকেট করে যে এটা আসলে কি একটা স্টোন। স্টোন থাকলেই সাধারণত আমরা কি পেয়ে থাকি, সাধারণত ডিস্টাল অ্যাকোস্টিক শ্যাডো বা পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো। ঠিক আছে, তাহলে এখানে কোনো গলব্লাডারটা কোনো ডিস্টেন্ডেডও নাই এবং কোনো ওয়াল থিকও নাই এবং পেরিকোলিসিস্টিক ইডিমাও নাই বা হ্যালোসাইন যেটাকে আমরা বলেছি। তাহলে এটা একটা কি ডায়াগনোসিস হলো শুধু পলিলিথিয়াসিস। এখানে আবার দেখেন যে গলব্লাডারে আমাদের মাল্টিপল কি দেখা যাচ্ছে ইকোজেনিক স্ট্রাকচার দেখা যাচ্ছে এবং এখানে ওয়াল একদম নরমাল এবং নো এবং ওয়াল থিকনেস নরমাল এবং নো পেরিকোলিসিস্টিক ইডিমা। কিন্তু গলব্লাডার লুমেনের ভিতরে দেখা যাচ্ছে যে মাল্টিপল ইকোজেনিক স্ট্রাকচার এবং দেখেন অনেকগুলা পোস্টেরিয়র অ্যাকুয়েটিক শ্যাডো একসাথে মিশে গিয়েছে। তাহলে এখানে হলো এটা কি পোস্টেরিয়র অ্যাকুয়েটিক শ্যাডো অনেকগুলা বলে এখানে একটার সাথে আরেকটা মিশে গেছে ডিউ টু প্রেজেন্স অফ মাল্টিপল ইকোজেনিক স্ট্রাকচার। এখানে দেখা যাচ্ছে যে দুইটা স্টোন দেখা যাচ্ছে। তাহলে দেখেন দুইটা স্টোনের জন্য দুইটা আমরা কি পাচ্ছি, দুইটা আমরা পোস্টেরিয়র অ্যাকুয়েটিক শ্যাডো আমরা দেখতে পাচ্ছি আর দুইটা আমরা কি দেখতে পাচ্ছি ইকোজেনিক স্ট্রাকচার, টু ইকোজেনিক স্ট্রাকচার উইদিন দ্য লুমেন অফ দ্য গলব্লাডার। এখন আসেন এই যে আমরা আবার একটু বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে আমরা বললাম যে একটা ইডিমা ফ্লুইড যেটাকে আমরা বলেছি পেরিকোলিসিস্টিক ইডিমা অর কি আমরা বলছি হ্যালোসাইন। এটা হলো কি অ্যাকিউট কোলিসিস্টাইটিসের ফিচার। পেরিকোলিসিস্টিক ইডিমা অর বলা হয় পেরিকোলিসিস্টিক হ্যালোসাইন। আরো ভালো মতো দেখেন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একদম গলব্লাডার ওয়াল কতটা মোটা হয়ে গিয়েছে এবং এখানে দেখা যায় যে গলব্লাডারের ভিতরে দেখেন যে এখানে কিন্তু একটু খেয়াল করে দেখা যাবে যে এখানে কিন্তু একটা স্টোন আছে তার নেকের কাছে আপনার গলব্লাডার এবং তার পিছনে আমরা কি দেখতে পাচ্ছি যে পোস্টেরিয়র অ্যাকুয়েটিক শ্যাডো। আমার কার্সরটা যেভাবে ঘুরতেছে এটা হলো পোস্টেরিয়র অ্যাকুয়েটিক শ্যাডো এবং এখানে একটু খেয়াল করে দেখেন একটা লিথোজেনিক বাইল যেটাকে আমরা বলি স্লাজ, জিবি স্লাজ অর্থাৎ গলব্লাডার স্লাজ, যেটা পরবর্তীতে স্টোন ফর্ম করবে এবং এখানে আরো প্রপারলি বোঝা যাচ্ছে যে আমাদের ইডিমা আছে। তাহলে ওয়ালটা দেখেন কত থিক হয়ে গিয়েছে এবং আরেকটা কালো শ্যাডো দেখা যাচ্ছে যেটা হলো ইডিমা ফ্লুইড, এটাকে বলা হয়েছে পেরিকোলিসিস্টিক হ্যালোসাইন। এখন আসেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই যে এই আল্ট্রাসাউন্ডে দেখেন এখানে একটা ইকোজেনিক স্ট্রাকচার দেখা যাচ্ছে গলব্লাডার ওয়ালে, যে অ্যারো দিয়ে লাল অ্যারো দিয়ে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেখেন কোনো কি নাই, পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো নাই। তাহলে এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে কেন এটাতে দেখা যাচ্ছে ইকোজেনিক স্ট্রাকচার একটা লুমেনের ভিতরে দেখা যাচ্ছে কিন্তু কোনো পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো নাই। এটা কিসের ফিচার? এটা হলো ফিচার অফ গলব্লাডার পলিপ। তাহলে গলব্লাডার পলিপ হয়ে থাকলে ওয়াল থেকে এটা অরিজিন এবং ওই জায়গাটা ফিক্সড হয়ে থাকবে, এখানে কিন্তু কোনো পেরিকোলিসিস্টিক আমরা পাবো না, সরি এখানে কোনো আমরা পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো পাবো না। তাহলে একটা জিবি আমরা পলিপ যখন অর্থাৎ গলব্লাডারের পলিপ যখন আমরা ডায়াগনোসিস সারা জিজ্ঞেস করি তাকে হাউ টু ডিফারেন্সিয়েট এ গলব্লাডার পলিপ ফ্রম গলস্টোন, তাহলে আমাদের অ্যানসারটা কি হবে? সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের গলস্টোন থাকলে আমাদের কি থাকে ইকোজেনিক স্ট্রাকচার উইথ পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো, কিন্তু গলব্লাডার পলিপ হয়ে থাকলে কোনো পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো থাকবে না। আরেকটা কোশ্চেন আমাদের জিজ্ঞেস করা হয় আর কোনো ভাবে ডায়াগনোস করা যায় কিনা? ইয়েস স্যার, যদি পেশেন্টকে সাধারণত আমরা আল্ট্রাসাউন্ডটা কি আমরা শুয়ে করে থাকি অর্থাৎ সুপাইন পজিশনে, তাহলে পেশেন্টকে যদি আমরা পজিশন চেঞ্জ করি, যদি বসায় আল্ট্রাসাউন্ড করি, আমরা কিন্তু স্টোন যদি হয়ে থাকে গলব্লাডারে সেটা কিন্তু পজিশন চেঞ্জে স্টোনের যে পজিশনটা সেটা চেঞ্জ হবে পেশেন্টের পজিশনের সাথে সাথে। কিন্তু
জিবি পলিপ হয়ে থাকলে ওয়ালে তো এটা ফিক্সড হয়ে থাকে, তাহলে সেটা কোনো পজিশন চেঞ্জ হয় না। তাহলে অ্যান্সারটা এভাবে দিতে হবে। তাহলে একটা গলস্টোনের যদি আমরা আল্ট্রাসাউন্ড করি, পজিশন পেশেন্টের পজিশন চেঞ্জ করার সাথে সাথে স্টোনের পজিশন চেঞ্জ হবে, কিন্তু গলব্লাডার পলিপের ক্ষেত্রে কিন্তু সেটা ফিক্স থাকবে। অর্থাৎ শোয়া থাকা অবস্থায় যে পলিপের যে সাইডটা যেখানে থাকবে, বসা অবস্থায় যদি আল্ট্রাসাউন্ড করা হয় আমাদের সেই একই সাইডেই আমরা কি পাবো, তার স্টোন তার পলিপটা যেখানে থাকবে সেখানেই থেকে যাবে। তাহলে দুইটার মাধ্যমে আমরা ডায়াগনোস করতে পারবো জিবি পলিপ ফ্রম গলস্টোন। অর্থাৎ গলস্টোন থাকলে তার পোস্টিরিয়র অ্যাট্রোফিক শ্যাডো থাকবে, পলিপ থাকলে কোনো পোস্টিরিয়র অ্যাট্রোফিক শ্যাডো থাকবে না, আর জিবি পলিপটার তার সাইডটা ফিক্স থাকবে পজিশন চেঞ্জ করার পরেও। এখন একটা আল্ট্রাসাউন্ডে যে আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন এখানে কোনো পোস্টিরিয়র অ্যাট্রোফিক শ্যাডো নাই, এই যে অ্যারো চিহ্ন দিয়ে আমরা দেখতে পাচ্ছি, এবং এটা হলো কি মাল্টিপল গলব্লাডার পলিপ। এখন আসেন যে গলব্লাডার পলিপটা নিয়ে এত কিছু বলার কারণটা হলো দেখা যাচ্ছে যে পলিপটা অনেক সময় একটু বড় হয়ে গেলে এটা কিন্তু প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, এটা একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন। এই জন্য বলা হয় যে স্টোন থাকলে যেমন সাইন সিমটম হতে পারে, এটা কিন্তু কোনো সাইন সিমটম না হওয়ার সম্ভাবনা বেশি। পেশেন্টের আমরা অ্যাডভাইস করব ফর সার্জারি। কারণটা হলো আমরা বলেই দিলাম, কারণ এটা বেশি বড় হয়ে গেলে একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন, এবং গলব্লাডার ক্যান্সার খুবই একটা ভিরুলেন্ট টাইপের অফ ক্যান্সার। এই জন্য আমরা একটা পলিপ হয়ে থাকলে তার কোনো সাইন সিমটম বলাই দিলাম যে স্টোনে যেভাবে সাইন সিমটম আসে, কিন্তু পেশেন্টকে অ্যাডভাইস করব সার্জারি। কারণ হলো এটা একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন। তাহলে এভাবে করে কিন্তু আসলে আমরা এই অস্পিতে বলেন বা ভাইভাতে বলেন আমরা কিন্তু কোশ্চেনগুলো করে থাকবো, এবং অ্যান্সারগুলা এভাবে করে আমাকে দিতে হবে। তাহলে যে আমরা লাস্টে আবার আমরা দেখতে পাচ্ছি যে একটা পলিপ কেন আমরা বললাম, এখানে দেখেন এই যে আমরা একটু আগে আমরা আল্ট্রাসাউন্ড দেখতে পাচ্ছিলাম যে একটা ইকোজেনিক স্ট্রাকচার যদি থাকে তার নিচের দিকে কি ছিল, পোস্টিরিয়র অ্যাট্রোফিক শ্যাডো, কিন্তু দেখেন এই এক্সরেতে কিন্তু কোনো এই আল্ট্রাসাউন্ডে কোনো পোস্টিরিয়র অ্যাট্রোফিক শ্যাডো নাই। ঠিক আছে, তাহলে এটা হলো ডায়াগনোসিস হবে জিবি পলিপ। এবং গলব্লাডার পলিপের আবারও আমরা বলতেছি আমরা অ্যাডভাইস করব সার্জারি। কারণটা হলো যে আমরা বললাম এটা বড় হতে থাকলে আসলে অ্যাডভাইস দুইটা করা যায়, আমরা রেগুলার ফলো আপে রাখতে পারি, আল্ট্রাসাউন্ড করে করে আমরা 6 মাস পর পর আল্ট্রাসাউন্ড করে দেখবো তার পলিপটা বড় হচ্ছে কিনা। আরেকটা অপশন আমরা পেশেন্টকে দিতে পারি যে যেহেতু এটা একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন, তাহলে এটা অপারেশন করে নেওয়াই ভালো। এখানে একটা আমরা আল্ট্রাসাউন্ডে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই জিনিসটা আমরা আসলে আরো পরবর্তীতে আলোচনা করব। এখানে আসলে আমরা ওই যে টার্গেট সাইন বলা হয়, যেটা আমরা ইন্টারসাসেপশনে আসলে দেখে থাকি, একটা ইনফ্যান্টদের সাধারণত হয়ে থাকে ইন্টারসাসেপশন, সেটা আমরা আসলে পরবর্তী আবার আমাদের মেইনলি আসলে আমরা এটা একটা কন্ট্রাস্ট ভেরিয়াম এনমার মাধ্যমে আসলে আমরা ইন্টারসাসেপশন ডায়াগনোসিস করি, সেটা আসলে আমরা পরবর্তীতে আরো আমরা এটা আলোচনা করব, এটা নিয়ে আসলে আজকে আমরা বেশি বলবো না। যে আবার একটা প্লেন এক্সরে যদি আমরা করে থাকি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই এক্সরেতে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল রেডিও অপিক শ্যাডো ইন দা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো ইউরিনারি ব্লাডারে। তাহলে এটা কিসের একটা এক্সরে, ইজিলি আমরা বলতে পারবো এটা হলো একটা ব্লাডার স্টোনের এক্সরে। তাহলে মোটামুটি আমাদের আজকের ক্লাস আমরা এটুকুই আমরা আলোচনা করলাম। নেক্সটে আমরা আসলে এই যে আমাদের এক্সরে আমরা কিন্তু দেখেন এতক্ষণ আমরা এক্সরে গুলা বললাম, এখানে কিন্তু কখনোই আমরা কোনো কন্ট্রাস্ট ইউজ করি নাই। ইনশাআল্লাহ আমরা নেক্সটে যখন আমরা আলোচনা করব তখন আমরা যে কন্ট্রাস্ট এক্সরে দিয়ে আসলে আমরা কিভাবে আমরা আলোচনা করব, সেভাবে আমরা কন্ট্রাস্ট এক্সরে গুলো কিভাবে আমরা আগাবো, কন্ট্রাস্ট এক্সরে গুলো আরো ইম্পর্টেন্ট, সেগুলো আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে ধাপে ধাপে আমরা আসলে ক্লাস নিব। এখন আমাদের যদি আমাদের স্টুডেন্টদের যদি কোনো কোশ্চেন থাকে আমি সেগুলো একটু দেখতেছি, কেউ যদি কোনো কোশ্চেন করে থাকো সেটা আমি এখন অ্যান্সার দিব। তাহলে মোটামুটি আমি কোনো ইয়েতে আসলে কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। যাই হোক আমরা মোটামুটি চেষ্টা করলাম যে আমাদের অ্যাজ এ হোল যে একটা প্লেন এক্সরে এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা কি কি ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, এবং এই রিলেটেড কি কি অস্পি কোশ্চেন বা ভাইভা কোশ্চেন থাকতে পারে
মোটামুটি আমরা আলোচনা করার চেষ্টা করলাম। এরপরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে নেক্সট ক্লাসে আমরা আমরা কন্ট্রাস্ট এক্সরে আসলে অ্যাবডোমেনে আমরা কি কি আসলে কন্ট্রাস্ট এক্সরে গুলো করে থাকি সেটা আমরা আলোচনা করব। এরপরে আরেকটা ক্লাসে ইনশাআল্লাহ আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেমে যে আসলে আমরা যে এক্সরে গুলো কন্ট্রাস্ট এক্সরে গুলো করে থাকি যেটাকে আমরা ইআরসিপি, তারপরে আমরা এমআরসিপি এবং আমরা একটা টি টিউব কোলনজিওগ্রাম যেগুলো আমরা করে থাকি ইনশাআল্লাহ আমরা সেগুলো ধাপে ধাপে আসলে আমরা আলোচনা করব। আমি একটু চাচ্ছি যে আমরা একটু ডিটেইলস করে আমরা আসলে আলোচনা করা। এতটুকু ক্লাসে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি আসলে এমনি কোনো কোশ্চেন আমি যেহেতু দেখতে পাচ্ছি না, ইনশাআল্লাহ যদি কোশ্চেন যদি থাকে বা ইউটিউবে যদি এটা আসে কোশ্চেন যদি তোমরা করে থাকো আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরা একটু অনেকে একটু প্রথম দিকের এক্সরে গুলো একটু দেখতে চাচ্ছে। আচ্ছা, আমরা প্রথম দিকের যে এক্সরে গুলো আসলে যেগুলো ছিল মেইনলি আমাদের নামটা জানতে হবে, যেটা একটা জাস্ট আফটার বার্থ যেটাকে আমরা বলেছি নিউনেট, ঠিক আছে? যারা জন্মগ্রহণ করছে তার একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়, সেটা আমরা বলেছি ইনপারফোরেটেড অ্যানাস। তাহলে ইনপারফোরেটেড অ্যানাস হলে আসলে আমরা তার একটা ডায়াগনোসিস করার জন্য ইমিডিয়েটলি কি করতে পারি, যেটার নাম হলো ইনভার্টোগ্রাম। তার আসলে এই এক্স এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তার রেকটামে যে এয়ার কলামটা আছে এরপরে কিন্তু আর এয়ার কলামটা আর সামনের দিকে যায় না, যেখানে আমাদের অ্যানাসের ওপেনিংটা থাকার কথা সেখানে আমরা কি দিয়েছি, সেখানে আমরা দেখতেছি একটা রেডিও মার্কার দেওয়া হয়েছে এবং এয়ার কলামটা কিন্তু আর যায় না। এই মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি এই যে ইমপারফেক্টেড অ্যানাসটা কি হাই ভ্যারাইটি না লো ভ্যারাইটি। জাস্ট সারা যে নামটা জানতে চায় সেটার নামটা হলো ইনভার্টোগ্রাম। তাহলে ইনভার্টোগ্রামটা আমরা মাধ্যমে আমরা কি জানতে পারি, একটা নিউনেটের আমরা ইমপারফেক্টেড অ্যানাসটা আমরা ডায়াগনোসিস করতে পারি। তাহলে এইভাবে করে কিন্তু এই এক্স এর জাস্ট এটা যে শুধু আমরা উল্টো করে অর্থাৎ আমাদের মাথাটা নিচে রেখেও যে করতে পারি তা না, সেটা আমরা কিন্তু ওই যে নি এলবো পজিশন করেও আমরা বাচ্চাটাকে আমরা এভাবে করেও কিন্তু আমরা ইনভার্টোগ্রাম করতে পারি। তাহলে দুই ভাবে আমরা কিন্তু ইনভার্টোগ্রাম করতে পারি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভাবে আমরা নি এলবো পজিশন করেও যে আমরা করতে পারি, কিন্তু খেয়াল করতে হবে যে আমাদের কিন্তু এই এক্সরে তে একটু খেয়াল করে দেখো যে আমাদের যে অ্যানালসের এই জায়গায় কিন্তু একটা রেডিও মার্কার দেওয়া হয়েছে। এখানে একটা অনেক সময় একটা কয়েন বা একটা মেটাল একটা যেখানে আমরা কোথায় দিব যেটা হলো অ্যানাল পিট, এখানে তার সাথে তার কোনো অ্যানাস নাই। একটা টেকনিক অতটা দরকার নাই, এই যে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি কিভাবে ইনভার্টোগ্রাম করা হয়। তারপরে যে আমরা একটা নরমাল একটা এক্সরে আমরা করলে অনেক সময় কিন্তু আমাদের গলব্লাডার রিজনে আমরা কিন্তু স্টোন পেতে পারি, এটাকে বলা হয়েছে কি রেডিও অপেক এরিয়া। তাহলে এখানে তো পাওয়ার কথা না গলব্লাডার, কারণ কি গল স্টোন গুলো সাধারণত রেডিও লুসেন্ট। 90% gallbladder is radio lucent, only 10% gallbladder is radio gallstone is radio opaque। তাহলে দেখেন এই ক্ষেত্রে দেখেন যে আমরা গলব্লাডার রিজনে মাল্টিপল রেডিও অপেক শ্যাডো পাচ্ছি, এটা কিন্তু মাত্র 10% ক্ষেত্রে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু সারা জিজ্ঞেস করে থাকে যে গলব্লাডারের স্টোন ডায়াগনোসিস করার জন্য আমরা এক্সরে কেন করি না, কারণটা হলো 90% গল স্টোন ইজ রেডিও লুসেন্ট, এটা এক্সরে তে আসে না, মাত্র 10% গল স্টোন ইজ রেডিও অপেক। এরপরে যে আমরা একটা প্লেন এক্সরে আমরা করেছি যেটার মাধ্যমে যে আমরা বললাম যে ডায়াগনোসিস করতে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কজ। তাহলে দেখেন মাল্টিপল রেডিও অপেক শ্যাডো দেখা যাচ্ছে ওভার দা প্যানক্রিয়াটিক রিজন, এবং অনেক সময় মেজর প্যানক্রিয়াটিক ডাক্টেও দেখা যায় যে মাল্টিপল রেডিও অপেক শ্যাডো ওভার দা মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট, যেটা কি আমরা প্যানক্রিয়াটিক ক্যালকুলাই হিসেবে আমরা ডায়াগনোসিস করব, যেটা অ্যাকচুয়াল টার্ম হলো ফাইব্রো ক্যালকুলার প্যানক্রিয়াটিক ডায়াবেটিস, যেটাকে বলা হয় এফসিপিডি। তাহলে একটা দেখেন প্লেন এক্স এর মাধ্যমে কত ডিজিজ আমরা আসলে কি ডায়াগনোস করতে পারি। এই যে দেখেন রেনাল স্টোন, যেটা সাধারণত আবার এখানে একটা উল্টা জিনিস, গলব্লাডারে যেমন বলেছিলাম যে স্টোন গুলা রেডিও লুসেন্ট, আবার রেনাল স্টোন গুলা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থাৎ 90% ক্ষেত্রে কি রেডিও অপেক। তাহলে এই যে দেখেন আমাদের রাইট সাইডে স্টোন মানে স্ট্যাগ হর্ন ক্যালকুলাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে করে যে আবার আমরা যে আবার একটু
টেনশন নিউমোথোরাক্সের এক্সরেও আমরা দেখিয়েছি আজকে, যেটা আমরা ইন ডিটেইলস আমরা চেষ্টা করেছি, কারণ এটা অস্পি কোশ্চেন, এটা এখন সেট করা থাকে যে টেনশন নিউমোথোরাক্সের এক্সরে কিভাবে ম্যানেজ করব, ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি, চেস্ট ড্রেন কোথায় দিব, চেস্ট ড্রেন কখন খুলবো, চেস্ট ড্রেনের সাথে কিভাবে কোন ব্যাগ লাগানো হবে, ওয়াটার সিল ড্রেনেজ, এগুলো সবগুলো আমরা চেষ্টা করেছি। এবং ওয়েন টু রিমুভ এ চেস্ট ড্রেন, এটা কিন্তু সারা ধরে থাকে, এভাবে করে আমাকে কিন্তু অ্যান্সার দিতে হবে। তাহলে আমার মনে হয় মোটামুটি আজকে আমাদের ক্লাস এখানে আমরা আসলে আপাতত আমরা ইনশাআল্লাহ শেষ করতেছি। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আমরা নেক্সট ক্লাসে আরো আমরা ডিটেইলস আমরা কন্ট্রাস্ট এক্সেট্রা নিয়ে আলোচনা করব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। খোদা হাফেজ।